চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরি শঙ্কা থাকলেও ম্যাচের আগে পুরোপুরি ফিট মেসি মার্টিনেজ সহ সব ফুটবলার। গ্রুপ জেতে প্রথম ম্যাচে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নির্ভার আর্জেন্টিনা দল ও লিওনেল মেসি। বিশ্বকাপের আগে ফুটবলারদের চোট নিয়ে শঙ্কা থাকলেও আপাতত সবাই প্রথম ম্যাচের জন্য ফিট। চলমান বিশ্বকাপে শিরোপা জয়ের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী আর্জেন্টিনার। তবে এবারের আসরে ফেভারিটদের হোঁচট খাওয়ার যে রীতি চলমান তাতে কিছুটা শঙ্কিত আলবিসেলেস্তে বস। অবশ্য নিজের দলের ওপর আস্থা রাখছেন এই মাস্টার মাইন্ড। আলজেরিয়া অনেকটা মরক্কোর মতোই প্রতিপক্ষ। আলজেরিয়া এমন একটি দল যাদের নিয়ে আমরা চিন্তিত, কারণ তারা শক্তিশালী এবং তাদের অনেক খেলোয়াড়ই সর্বোচ্চ পর্যায়ে খেলে। তাই এটি আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা হবে। এদিকে আলজেরিয়া পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। এক যুগ পর বিশ্বমঞ্চে ফেরা দলটা রয়েছে দারুণ ছন্দে। দলে আছেন রিয়াদ মাহরেজের মতো তারকা। প্রতিপক্ষ আর্জেন্টিনা হলেও আত্মবিশ্বাসী দলটা। ফিফা র্যাঙ্কিংয়ে 28তম স্থানে থাকা আলজেরিয়ার বিপক্ষে এর আগে একবারই খেলেছে আর্জেন্টিনা। ম্যাচটা 4-3 ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র এবং স্পেনের পয়েন্ট হারানো, এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ফেভারিটদের শুরুটা হয়নি ভালো। আর এটাই ভাবাচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে। আলজেরিয়াকে তিনি তুলনা করেছেন মরক্কোর সঙ্গে। এ কারণেই প্রথম ম্যাচে মাঠে নামার আগে সতর্ক আলবিসেলেস্তেরা। কানসাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সরকার প্রধান। সরকার গঠনের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে আমন্ত্রিত ছিলেন দীর্ঘদিন ধরে বিএনপির সংবাদ সংগ্রহ করা গণমাধ্যম কর্মীরা, ছিলেন প্রধানমন্ত্রী বিটের সাংবাদিকরাও। সাথে কথা বলেছেন। সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজ করেন তারেক রহমান। তিনি বলেন, নানামুখী সীমাবদ্ধতা সত্ত্বেও জনপ্রত্যাশা পূরণে কাজ করছে তার সরকার। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি জানান, প্রতিহিংসা ভুলে কাজ করতে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি। চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। মিথ্যা খবরের প্রচার ঠেকাতে আইনগত ভিত্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ। আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। মানুষের কল্যাণ নিশ্চিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে ফল চাষের আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ফ্রুট ব্যাগিং পদ্ধতি। এতে আমের চাহিদা বাজারে কয়েক গুণ বেড়েছে। বাগানে গাছে গাছে ঝুলছে ব্যাগে মোড়ানো আম। মুকুল আসার পর ফল কিছুটা বড় হলেই প্রতিটি আমকে বিশেষ কাগজের ব্যাগে ঢেকে দেওয়া হয়। এটি মূলত ফ্রুট ব্যাগিং পদ্ধতি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন বাগানে গাছে আম রক্ষায় প্রচুর কীটনাশক স্প্রে করতে হতো। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও ছিল। কিন্তু ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ব্যাগিং করার কারণে আম ভালো থাকবে, ভালো হবে,
মানে পরিস্থিতির উপর বিবেচনা করে 3 থেকে 4 দিন পর পর স্প্রে করি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ফ্রুট ব্যাগিং একটি আধুনিক ও শতভাগ পরিবেশ বান্ধব প্রযুক্তি। নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করলে যেমন সঠিক রং থাকে, ঠিক সঠিক আকার থাকে এবং সেটা আসলেই ইউনিফর্ম সাইজের হয়। চলতি বছরে হাকিমপুর উপজেলায় প্রায় 30 হেক্টর জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম পরিচর্যা করা হচ্ছে। সময় সংবাদ, হিলি। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা হত্যার ঘটনায় 11 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলাটি করেন। সিসিটিভিতে শনাক্ত করা 5 জন এবং সন্দেহভাজন হিসেবে আটক করা জাকের মিয়া সহ 11 জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির 3য় ধাপের উদ্বোধন করতে কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির 3য় ধাপের উদ্বোধন করতে বুধবার 2টি পাতায় একটি কুড়ির দেশ মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণে জেলা জুড়ে সাজ রব। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে 2টি সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষ। সাজানো হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। প্রশাসনের পাশাপাশি আশপাশের এলাকায় সাজসজ্জার কাজ করছেন দলীয় নেতাকর্মীরাও। প্রত্যেকটি জনগণ আগামীকালকে প্রোগ্রামের জন্য উদ্গ্রীব হয়ে আছে। খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই জেলাতে উনি আসছেন। বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিন হয় নাই, আমরা মৌলভীবাজারে একটি উন্নয়ন কার্যক্রম দেখতে পারবো বলেই আমরা আশাবাদী। আশা রাখি আগামী দিনে আমাদের এই জেলায় বা মহিলাদের অগ্রাধিকার ভিত্তিক সব উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আগামী 17 তারিখে 3য় ধাপে পাইলটিং করার পর বাংলাদেশে একযোগে 20 জায়গায় কালকে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে পাইলটিং যেটা ফ্যামিলি কার্ডের সেটি সম্পূর্ণ হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই আমরা তৎপর রয়েছি এবং সর্বস্তরের জনগণ মৌলভীবাজার জেলার তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরাও। সরকার গঠনের পর প্রথম মৌলভীবাজার সফরে জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও শমশেরনগর বিমানবন্দর চালু সহ বেশ কিছু দাবি তুলে ধরার কথা জানান তারা। আমরা মৌলভীবাজার শ্রীমঙ্গল একটা বাইপাস সড়ক চাচ্ছি, এই জিনিসটা আমরা খুব গুরুত্ব সহকারে তুলে ধরবো। আমরা 3টা জিনিস দাবি করেছিলাম, আমাদের মেডিকেল কলেজ, আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আর আমাদের কলেজটাকে ইউনিভার্সিটির রূপান্তর। গ্রেটার সিলেটের ভিতরে সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপস্থাপন করব। সফরে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের আরও 10 জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথ মন্ত্রী জানান, ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হবে রেল সেবা। সরকার ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত রেল সংযোগ নির্মাণে চীন ও কোরিয়ার প্রস্তাব পেয়েছে বলেও দাবি করেন রেলপথ মন্ত্রী। এদিকে পদ্মা ও যমুনায় 2য় সেতু নির্মাণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। দেশে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সব জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণে বহুবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে রেল নেটওয়ার্কে যুক্ত 49টি জেলা। এ অবস্থায় সংযোগের বাইরে থাকা জেলাগুলোতে রেল সুবিধা পৌঁছে দেওয়া সহ সেবার মান বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে চায় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী বলেন, আরও 10টি জেলায় রেল যোগাযোগ স্থাপনে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। নতুন আরও 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। শেখ রবিউল আলম জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেল রুট তৈরিতে চীন, কোরিয়া সহ কয়েকটি দেশ অর্থায়নে আগ্রহী। এছাড়া পদ্মা এবং যমুনায় 2য় সেতু নির্মাণের বিষয়টি সরকারের পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা স্তরে আছে বলেও জানান মন্ত্রী। অনেকগুলি প্রকল্প আছে যেটাতে চীনের আগ্রহ আছে এবং তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচক।
আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছি। উভয় দেশের স্বার্থ এবং রাইট রক্ষা করে, বেনিফিট রক্ষা করে যেসব প্রকল্পগুলি একমত হওয়া যাবে সেইগুলি গ্রহণ করা হবে। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিতর্ক তৈরি হওয়ায় সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে মহাখালী টার্মিনাল সরাতে উত্তরায় 50 বিঘা জমি অধিগ্রহণের পরিকল্পনা চলছে। পর্যায়ক্রমে রাজধানীতে কোনো বাস টার্মিনাল থাকবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে না সরকার। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এই 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 18 মাস শেষে সম্পর্ক পুনরুদ্ধারে একযোগে কাজ শুরু করে বাংলাদেশ ভারত। বিএনপি সরকার গঠনের পর ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছিল দুপক্ষ। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা দেয়ায় ফের আলোচনায় 2 দেশের সম্পর্ক। এরই মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে নয়াদিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মুখ খোলেন ডাক্তার জাহিদুর রহমান। বলেন, ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন তিনি। তবে আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য সঠিক নয়। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা ডাক্তার জাহেদ। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না সরকার। বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় পরবর্তী যে কোনো পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখা হচ্ছে বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের আমলে দুর্নীতির সঙ্গে অপচয় হয়েছে, তাই চলমান প্রকল্প বিচার বিশ্লেষণ করে পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। একনেক বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা ইকোনমিক জোন সহ 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 100 উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্প নির্মাণে একনেক ইতিমধ্যে 4189 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। এর লক্ষ্য বিপুল বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির 5ম সভায় নতুন পুরাতন মিলে 5টি প্রকল্পে 7,003 কোটি 36 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, 60 ভাগের উপরে সম্পন্ন হওয়া প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে শেষ করা হবে। 60 ভাগের নিচে যেগুলো আছে, বিশেষভাবে 30-এর নিচে যেগুলো আছে, সেগুলোকে যতটা রিস্কোপিং করা যায় এবং সবুজ পাতার যে প্রকল্পগুলো তার সাথে ইন্টিগ্রেট করা যায়, তার জন্য আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী বলেন, পতিত সরকারের আমলে দুর্নীতির পাশাপাশি অপচয় হয়েছে অনেক বেশি। প্রত্যেকটা জায়গায় তদন্ত করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে করে এগুলো চিহ্নিত করতে পারি। কেবলমাত্র ওই প্রকল্পের
বিষয়কেই চিহ্নিত করার জন্য না, ভবিষ্যতে যাতে এরকম আর কিছু না হতে পারে তার জন্য আমরা আসলে এখান থেকে বলা চলে যে প্রয়োজনীয় লেসনগুলো নিচ্ছি। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 3টি প্রকল্প পাশ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 1টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এই প্রকল্পটি প্রথমে সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রত্যর্পণ পত্র পাঠিয়েছে দুদক। তার নজিরবিহীন দুর্নীতির সমস্ত নথিপত্র আরবি ও ইংরেজি ভাষায় অনুবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতে। আর এই পুরো প্রক্রিয়াটি তদারকি করতে দুদক কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করেন ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধিরা। অবজ্ঞা করা, দুঃসাহস দেখায় তারা আহম্মক। ক্ষমতার অপব্যবহার ও নজিরবিহীন দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ, মানি লন্ডারিং সহ দুর্নীতির একগুচ্ছ অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৬ মামলা করে দুদক। গত ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর বেনজির আহমেদকে ফেরাতে তৎপরতা শুরু করে দুদক। মাত্র ২ দিনে সব নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণপত্র প্রস্তুত করেছে সংস্থাটি। বেনজিরের দুর্নীতির সব নথি আরবি ও ইংরাজি ভাষায় অনুবাদ করে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে। তাকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে এক্সট্রাডিশন প্রপোজাল পাঠানো হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে প্রেরণ করা হবে। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির নথিপত্র প্রস্তুতির বিষয়টি তদারকি করছে ইন্টারপোল। মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধিরা বৈঠকও করেন দুদকের সঙ্গে। আমাদের এই যে কাগজপত্র গোছানোর জন্য ওনারা সহযোগিতার জন্য আসছেন, ওনারা এই কাগজপত্র করতে আসছেন। এর আগে গ্রেফতার হওয়া সাবেক আইজিপিকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন করার জন্য আহ্বান জানায় সংযুক্ত আরব আমিরাত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পুশিন নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দেয়া হলেও সরকারি দল গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি। সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে সমাধানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বলেন, জনগণের স্বার্থে সংসদে যৌক্তিক ভূমিকা রাখবে জামাত। সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না। আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি আর যাবেও না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, চোখ না রাঙিয়ে যে কোনো সমস্যা সমাধানে সহযোগী হতে চায় রাষ্ট্র। আজ 16 জুন 1975 সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ বাকশালী শাসন গোষ্ঠী তাদের অনুগত 4টি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে বন্ধ করে দেয় অন্যান্য সব সংবাদপত্র। ঐতিহাসিক সেই 16 জুন সংবাদপত্রের কালো দিবস স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, আগে রাষ্ট্র ব্যবস্থা গণমাধ্যমের উপর চোখ রাঙিয়ে কথা বলতো, আর বর্তমান সময়ে যে কোনো সমস্যাকে সমাধানে সহযোগী হতে চায় রাষ্ট্র। তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি। দীর্ঘ এই রাজনীতি করার জীবনের থেকে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না। আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি।
সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব এবং ডিইউজে সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। আপনার প্রচারণা হচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ঘুরেও মিলছে না পেনশন। টাকা পাওয়ার আগেই মারা যাচ্ছেন 30% বেসরকারি শিক্ষক। অবসর সুবিধা বোর্ডের সফটওয়্যারে সমস্যা ও লাল ফিতার দৌরাত্মের অভিযোগ ভুক্তভোগীদের। শিক্ষকদের জন্য বেগম খালেদা জিয়ার নেয়া প্রকল্পটি রাজনৈতিক কারণে স্থবির করে রাখে আওয়ামী লীগ সরকার। কামরুল হাসানের প্রতিবেদন। অবসরে যাওয়া বাবা এখন প্যারালাইজড। চট্টগ্রামে হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। পেনশনের ভাতার জন্য মেয়ে ঘুরছে অবসর ও কল্যাণ ট্রাস্টের দপ্তরে দপ্তরে। গাইবান্ধার এক স্কুলের নৈশ প্রহরী শফিউল আলমের সংগ্রামটাও দীর্ঘদিনের। অবসরের টাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি, ঘুরে করতে আমার দিন যাচ্ছে। আমি বোধহয় বাসি নেটে ওটা শেষ বয়সে খায়াও যেতে পারবো না, আমার মেয়ের সংসারীটাও বোধহয় টিকিয়ে রাখতে পারবো না। 6 মাস ধরে উনি প্যারালাইজ রোগী, হাত পা চারোটা অবশ। শিক্ষকরা ওদের দুর্যোগ মুহূর্তে যদি ওদের প্রাপ্ত টাকাটা না পায়, তাহলে আমাদের দেশের জাতীয়ত্ব লজ্জা হওয়া দরকার। আমার আব্বু অনেকবার যোগাযোগ করছে, আমি 6-7 বার আসছি। আর আবুল কাশিমের বাবা পেনশনের অপেক্ষায় থেকে পাড়ি জমিয়েছেন 2020 সালে। 6 বছর পরও বাবার পেনশনের অর্থ তুলতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। 6 বছর হয়েছে, আজকে 2026, এখন পর্যন্ত আমি অফিসে আসতেছি যাইতেছি, মানে তারা যে সঙ্গে যা কাগজ বলে আমি তাই দিতেছি। মারা গেছে 2020-এ। টাকার জন্য বারবার আসতেছে আর বলতেছে এই যাবে, কিন্তু আজকে বললো যে সফটওয়্যারের সমস্যা, কবে সফটওয়্যার ভালো হবে এটা জানি না। 6 মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধের আইন থাকলেও তা যেন এখনো ফাইলবন্দি। অবসরের ফাইল জমে 5 বছরের সেশন জটে এখন বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। গেট ওয়েজার জটিলতার কারণে আমরা প্রায় এই 1 বছর ধরেই দিতে পারছিলাম না। সফটওয়্যার টু সফটওয়্যার কাজ হবে, ওরা সফটওয়্যার ছাড়া আইবাস আমাদের সাথে কাজ করবে না। ফেব্রুয়ারিতে এসে 251 জন ছিল, এখানে এসে জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। প্রায় 4 ভাগের 1 ভাগই মারা যায়, কোনো ক্ষেত্রে 30%, 35%। এত জটের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। বিভিন্ন দফতরের তথ্য বিশ্লেষণে জানা গেছে সমস্যার প্রধান কারণ আইবাস সফটওয়্যার জটিলতা। ভোগান্তির কথা স্বীকার করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব জানান, বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। ডাটা সবকিছু বুঝে, অফিসটাকে বুঝে সচল করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রী যে আন্তরিকতা অবসর কল্যাণের জন্য এই বিষয়গুলোর জন্য কাজ করছেন। এই যে সফটওয়্যারটা ঠিক করার জন্য মানে সমস্ত করতে হয়েছে। জানা যায়, বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা দেওয়ার প্রকল্পটি চালু করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে নজর দেওয়া হয়নি এদিকে। যে শিক্ষকরা যৌবনের সবটুকু শ্রম ঢেলে দিয়ে গড়ে তোলেন একটি শিক্ষিত জাতি, সেই শিক্ষকরাই আজ অবসরে এসে অনাদর আর অবহেলায় দিন কাটাচ্ছেন। আর তাই তো জীবনের শেষ দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে নিজের অবসরের প্রাপ্য সবটুকু অর্থ বুঝে পেতে চান কোনো প্রকার দীর্ঘসূত্রতা ছাড়াই। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল সেদিকে নজর দেয় কিনা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি পুনরুদ্ধারে দেয়া প্রণোদনা কতটা কার্যকরী তা নিয়ে কোনো গবেষণা নেই। ফলে এবার বন্ধ কারখানা চালুতে ঘোষিত প্রণোদনা অর্থনীতিতে সর্বোচ্চ অংশগ্রহণ করার সক্ষমতা ও কর্মসংস্থানের উপর নির্ভর করার উপর জোর দিচ্ছেন নীতি বিশ্লেষকরা। যেখানে এবার ঋণ বন্টনে রাজনৈতিক পরিচয় দেখা যাবে না, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানা রিপোর্ট। কোভিড পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে 1,28,303 কোটি টাকার আর্থিক প্রণোদনা দেয় সরকার। যেখানে দেশজ উৎপাদনের সবচেয়ে বেশি মূল্য সংযোজনকারী এসএমই খাতের অবদান 27% থাকলেও মোট প্রণোদনা ঋণের মাত্র 10% পেয়েছে খাতটি।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের চাপ সামাল দিতে 2021-22 অর্থ বছরে তৈরি পোশাক খাত, চামড়া, কৃষিপণ্য, পাটজাত পণ্য ও হালকা প্রকৌশল খাতে প্রণোদনার হার ছিল 1 থেকে 20% পর্যন্ত। পরবর্তী 2 অর্থ বছরে 43টি রপ্তানি খাতে প্রণোদনায় নগদ সহায়তা দেয়া হয় একই হারে। 2024-25 অর্থ বছরে এলডিসি উত্তরণের অংশ হিসেবে বেশ কিছু খাতে কমানো হয় প্রণোদনা। 2024-25 অর্থ বছরে আবারও 43টি খাতে প্রণোদনা অব্যাহত রেখে কমে আসে প্রণোদনার হার। এবারও অর্থনৈতিক পুনরুদ্ধারে 41,000 কোটি টাকার ঋণ তহবিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সঠিক সুশৃঙ্খল অবস্থায় জবাবদিহিতার মাধ্যমে তারা যে স্কিম নেই, সামাজিক নিরাপত্তা হোক, এটা তার ইন্ডাস্ট্রিয়াল ফেভার হোক বা ব্যাংকিং খাতে একটা ব্যবস্থাপনার মধ্যে ব্যবসায়ীর সহায়তা হোক, যাই হোক, এটা যাতে আসলে মিনিংফুল কিছু একটা হয় যেটা অর্থনীতিতে সত্যিকার ইম্প্যাক্ট ফেলতে পারে। এছাড়া 19,000 কোটি টাকা থাকছে বাংলাদেশ ব্যাংকের সহায়তার প্যাকেজে। তবে এবার উদ্যোগ কার্যকরী করতে প্রণোদনার ঋণ বন্টন রাজনৈতিক বিবেচনায় হবে না বলে জানায় বাংলাদেশ ব্যাংক। দেশের অনেক ব্যবসায়ী রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংক যখন কোনো অর্থনীতি নিয়ে ডিল করে সেখানে কিন্তু কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়টা বিবেচনা করার কোনো সুযোগ নেই। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে স্থাপিত হয়েছে, কিন্তু দেশের অর্থনীতিতে এই মুহূর্তে কোনো ভূমিকা রাখতে পারছে না। আমরা তাকে আবার অর্থনীতিতে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে চাচ্ছি, তাদের মালিকানাটা টোটালি ইগনোর করে। বিশ্লেষণে দেখা যায় প্রতিবারই রপ্তানির জন্য অতিরিক্ত নগদ সহায়তা পেয়েছে পোশাক খাত। 2024-এ এই খাতে খেলাপির হার ছিল 26%, টেক্সটাইল খাতে 25%, চামড়া শিল্পে 12%, জাহাজ নির্মাণ 39% ছিল খেলাপি। ফলে এসব প্রণোদনা কতটা কার্যকরীভাবে বন্টন হয় বা অলস থেকে যায় তা নিয়ে প্রশ্ন থেকে যায় প্রতি অর্থবছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান সহ পরিচালনা পরিষদ দ্রুত গঠন ও এস আলমের শেয়ার পুরনো মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকে তারা স্মারকলিপি পেশ করেন। পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ, লুণ্ঠিত অর্থ উদ্ধার ও দায়ীদের বিচার এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। গত 1 জুন থেকে সদ্য বিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন শুরু হয়। 13 জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। সার্বিক দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জহির হোসেনকে। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করতে হবে, যাতে করে ইসলামী ব্যাংক একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এবং সেই পরিচালকরা অবশ্যই গ্রাহক ফোরামের আস্থা অর্জন করতে হবে, আস্থাশীল হতে হবে। আগামীকাল গভর্নর মহোদয়ের সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ হবে। আমরা আজকে নাম জমা দিয়েছি, সাক্ষাতে আমরা আরও বিস্তারিতভাবে ওনার সাথে আমরা আলোচনা করব, আমাদের দাবিগুলো উপস্থাপন করব। রাজধানীর ডিএসসি টাওয়ারে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে অনুষ্ঠিত হয়েছে অরেঞ্জ ইকোনমি সামিট 2026। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলেন, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ বা আইআইএক্স গত 17 বছরেরও বেশি সময় ধরে সামাজিক ও পরিবেশগত প্রভাব ভিত্তিক বিনিয়োগ নিয়ে কাজ করছে। বিশ্বের 7টিরও বেশি দেশে $600 মিলিয়ন বেশি মূলধন সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। তারা বলেন, অরেঞ্জ মুভমেন্টের আওতায় লিঙ্গ সমতা, আর্থিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা আরও বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে এরই মধ্যে $2 বিলিয়ন বেশি মূলধনের প্রতিশ্রুতি এসেছে এবং 31 লাখের বেশি নারী উপকৃত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। নারায়ণগঞ্জে পদ্মা রেল সেতুর কয়েকটি পিলারের পাশ থেকে মাটি কাটার কাজ বন্ধ করেছে প্রশাসন। জেলা প্রশাসক জানান, বিষয়টি রেল সেতু প্রকল্পের কাজ বলে দাবি করে মাটি কাটা হলেও সংশ্লিষ্টরা দেখাতে পারেননি নথি। পদ্মা রেল সেতুর নিচে পিলারের পাশ থেকে এক্সকেভেটর দিয়ে মাটি কাটার এই দৃশ্যের ভিডিও বেশ কয়েকদিন ধরেই ঘুরছে সামাজিক মাধ্যমে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর 85 থেকে 89 নম্বর পিলার পর্যন্ত নিচের মাটি ইতিমধ্যে অনেকটা অংশ কেটে ফেলা হয়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে 5 থেকে 7 ফুট পর্যন্ত গর্ত। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের শঙ্কা, মাটি কেটে ফেলায় দুর্বল হতে পারে পিলারের পাশের মাটি, বড় ঝুঁকিতে পড়তে পারে পুরো অবকাঠামোটি। মাটিটা যে কবে কেরা কাটতে না সেটা তো আমরা দেখি নাই, কিন্তু এখন তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে জিনিসটা। এখন না ভাঙুক, কিন্তু পরবর্তীতে মাটি যায় ভাঙে যাবে, ভাঙে যাওয়ার পরে পরে ঝুঁকিপূর্ণ হবে এবং কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি তুফানের ভিতরে দেখা গেছে নিচে পানি জমা থাকবো, হুট করে এক সময় ভাঙে পড়ে যাবো। তো দেশের সম্পদ ঠিক আছে, কিন্তু ওইভাবে যে মাটিটা কাটা হয়েছে এটা তো ঠিক হয় নাই, এটা তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বছর পর বছর কাজ চলতেছে, মাটি পড়াইতেছে, এই করতেছে, সেই করতেছে, আনতেছে, রাখতেছে, নিতেছে। এগুলো প্রজেক্ট যারা পরিচালনা করে তারাই করে। জেলা প্রশাসক বলছেন, রেল সেতু প্রকল্পের কাজ দাবি করে মাটি কাটা হলেও সংশ্লিষ্টরা এ সংক্রান্ত নথি দেখাতে পারেননি, তাই তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় মাটি কাটা। জানানো হয় এ বিষয়ে ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে তারা আমাদের কোনো কাগজ দেখাতে পারে নাই, তো আমরা বলেছি যে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবো না। এটার বিষয়ে রেলপথ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় যদি আপনারা ছাড়পত্র দেখাতে পারেন, অনুমতিপত্র দেখাতে পারেন, তারপরে এটা আমরা বিবেচনার বিষয়টি আছে, যেহেতু এখানে পাবলিক সেন্টিমেন্ট এবং পাবলিক রিঅ্যাকশনের বিষয় আছে। পদ্মা রেল সেতু দিয়ে প্রতিদিন ঢাকা থেকে ফরিদপুর, যশোর ও খুলনা রুটে ট্রেন চলাচল করে। পিলারের নিচের মাটি কেটে ফেলার ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হয় বিভিন্ন মহলে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যাল অমান্যের ভুয়া মামলা সাজিয়ে অভিনব কৌশলে প্রতারণার ঘটনায় সিআইডির অভিযানে 3 জন গ্রেফতার করেছে সিআইডি। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে 17 জনকে জাল ভিসায় অবৈধভাবে ইতালি যেতে সহযোগিতা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটির কর্মকর্তারা। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের এআই প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা যখন সফলতার বার্তা দিচ্ছে, তখন এই ডিজিটাল পদ্ধতির ফায়দা নিতে কুচক্রী মহলের অভিনব প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর সিআইডি জানায়, চক্রটি ভুয়া বিআরটিএ ওয়েবসাইট খুলে মুঠোফোনে ভুয়া মামলার নোটিশ পাঠায়। এরপর অর্ধেক টাকায় মামলা নিষ্পত্তি এবং জরিমানা বাবদ 7 লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ মামলার কোনো মেসেজ পাঠায় না, তাই সতর্ক থাকার আহ্বান জানায় সিআইডি। এই চক্রটি ট্রাফিক জরিমানা, মামলা, আইনগত ব্যবস্থার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে SMS প্রেরণ করত। SMS কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটের সাথে সংযোগ ঘটিয়ে আপনাদেরকে যত কিছু বলুক, এটি অবশ্যই প্রতারক চক্রের কাজ। ইতালিতে অবৈধ অভিবাসন চক্রে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড অফিসার এখলাসুর রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। অবৈধভাবে বিভিন্ন দেশে পাঠাতে প্রায় 5000 বাংলাদেশি এখনও অবস্থান করছে সে দেশে। যারাই এই মানব পাচার বা অভিবাসী চোরাচালানের চেষ্টা করবে, সেটি সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে হোক, তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই গ্রেফতার। নেপালে এখনও আমাদের কমপক্ষে 5000 লোক ওয়েটিংয়ে থাকে। কিভাবে দেশের বাইরে যাওয়া যায় অন্য কোনো দেশে যাওয়ার জন্য? নেপাল হচ্ছে আমাদের জন্য ট্রানজিট কান্ট্রি। এদিকে অনলাইন জুয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে জানিয়ে সিআইডি জানায়, গেল 4 দিনের অভিযানে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপেও আমরা শুনছি যে এই জাতীয় বেটিং কার্যক্রম শুরু হয়েছে, এটি আমাদের নজরদারি অব্যাহত থাকবে। অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা যে অভিযান শুরু করেছি, এটিও অব্যাহত থাকবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রাবিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চটির কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে। এদিকে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। যাচাই বাছাই শেষে যে কোনো দিন শুরু হবে শুনানি। শিশু রাবিসা ধর্ষণ ও হত্যার দায়ে গত 9 জুন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। এ ঘটনার মাত্র 19 দিনে রায় দেন বিচারিক আদালত।
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক অভিযান চালিয়ে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। দীর্ঘদিন ধরে নামজারি নথি আটকে রেখে সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগে 2 ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে অফিস চত্বর ছেড়ে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা। অভিযানকালে জেলা প্রশাসক ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবার মান উন্নয়ন, দালাল মুক্ত পরিবেশ নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। দেশীয় প্রযুক্তিতে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ। খুলনা শিপইয়ার্ডে কিল লেইং এর মাধ্যমে শুরু হয়েছে এই নির্মাণ কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্টদের আশা, জাহাজটি সমুদ্র গবেষণা ও ব্লু ইকোনমি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। হাতুড়ির আঘাত আর সাইরেনের শব্দে শুরু হলো নতুন এক সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ডে মঙ্গলবার কিল লেইং অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট BORI এর জন্য নির্মিত হচ্ছে 32 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ। যুক্তরাজ্যের কারিগরি সহায়তায় নির্মিত জাহাজটিতে থাকবে মাল্টি বিম ও সিঙ্গেল বিম ইকো সাউন্ডার। এর মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয়, তলদেশের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ পরিচালনা করা যাবে। বিভিন্ন গভীরতায় সামুদ্রিক পানি সংগ্রহ করার জন্য নিস্কিন স্যাম্পলার, রোজের স্যাম্পলার ইত্যাদি সংযুক্ত থাকবে, যা দিয়ে আমরা পানির কেমিক্যাল, নিউট্রিয়েন্ট, ডিজলভ অক্সিজেন, ক্লোরোফিল ও ফিজিক্যাল প্যারামিটার সমূহ নির্ণয় করতে পারবো। যুক্তরাষ্ট্রের ডিজাইনে ও ব্যুরো ভ্যারিটাসের অনুমোদনে নির্মিত এই রিসার্চ ভেসেলে থাকবে একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গবেষণাগার। আন্তর্জাতিক মান এবং সামুদ্রিক গবেষণার সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই গবেষণা জাহাজকে বাংলাদেশের ব্লু ইকোনমি বিকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি চালু হলে সমুদ্র সম্পদ অনুসন্ধান ও গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করেছেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এই ভেসেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে খুলনা শিপইয়ার্ড ও BORI এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের আওতায় গবেষণা জাহাজের পাশাপাশি সাপোর্ট প্ল্যাটফর্ম, 2টি হাইব্রিড কেবিন বোট ও একটি জেটি নির্মাণ করা হবে। 2028 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের উপযোগী করে তুলতে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের চাহিদা ও পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু পরীক্ষা ভিত্তিক জ্ঞান অর্জন না করে বরং দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়ে ওঠে, সে লক্ষ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়া প্রয়োজন। শিক্ষা সংস্কার ও বৈশ্বিক দক্ষতা উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে কেমব্রিজ, যার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। দেশের মেরুদণ্ড তৈরি বা আগামীর দেশ তৈরির সাথে আপনারা যুক্ত আছেন। সো আপনারা এটা সম্বন্ধে আরো ভালো কমেন্ট করতে পারবেন যে আমরা এর মধ্যে ভালো সিটিজেন্স কতখানি তৈরি করতে সক্ষম হয়েছি। তবে যেটাই করেছি, আগামীতে উই হ্যাভ টু ডু বেটার, উই রিয়েলি হ্যাভ টু ডু বেটার। একই সাথে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ তৈরি করার জন্য হতে হবে। সো তাদের ক্যারিয়ার তৈরি করার জন্য, ভবিষ্যৎ যদি তাদের তৈরি করতে চান, যে ফিউচার রেডি ভবিষ্যৎ যদি তাকে তৈরি করতে চান, তাহলে প্রথমে তাকে ভালো নাগরিক বানাতে হবে, তারপর তার ভবিষ্যতের ক্যারিয়ারটা তার জন্য গড়ে দিতে হবে।
পরিচ্ছন্ন কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সরকারের এই উদ্যোগ উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রশাসক। এদিকে আগামীতে নগরের সামাজিক কর্মকাণ্ডে নতুন প্রজন্মের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প যুক্ত করা হবে বলে জানিয়েছে উত্তর সিটির প্রশাসক। শিশু সুরক্ষা নিয়ে মঙ্গলবার রাজধানীর মিরপুরে শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন। এতে অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় শিশুদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে উত্তর সিটির প্রশাসক বলেন, নগরের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা হবে নতুন প্রজন্মকে। স্বেচ্ছায় তোমরা নগর উন্নয়নে সামাজিকভাবে জনসেবাকে তোমরা প্রাধান্য দিয়ে কাজ করো। আমি তাকে দাওয়াত দিয়েছি, অফিসে আসলে তাদের সাথে বিভিন্ন সামাজিক কাজগুলো করার আমন্ত্রণও জানিয়েছি। ডেঙ্গু প্রকোপ ঠেকাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান শফিকুল ইসলাম খান। ডেঙ্গুর আবির্ভাব হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। আমার বাসা পরিষ্কার করে যদি পানিটাকে আমি 3 দিন জমিয়ে না রেখে ওয়াশরুম, আমার কিচেন রুম এগুলোকে যদি আমরা শুকিয়ে রাখতে পারি, পানি মুক্ত রাখতে পারি, আপনারা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারবেন। এদিন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় প্রশাসক আব্দুস সালাম বলেন, সরকারের এই উদ্যোগ ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে। প্রথমবারের মতো এই ধরনের একটা স্বাস্থ্যসেবা কার্ড আমরা বিতরণ করতে যাচ্ছি। আজকের এই দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন তাদের পথ দেখে অন্যরাও এই পথে হাঁটবেন, অন্যরাও এই পথে আসবেন, যাতে আমরা সবাই মিলে দেশটাকে ভালো করতে পারি। শুধু পরিচ্ছন্ন কর্মীই নয়, শহর সুন্দর ও বাসযোগ্য করতে নাগরিকদের সচেতনতা কামনা করেন দক্ষিণের প্রশাসক। প্রধান কাজটা কিন্তু জনগণকে সেবা দেওয়া। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। উল্টো হয়ে গেছে। চট্টগ্রাম নগরীকে স্থায়ীভাবে জলাবদ্ধতা মুক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর রসুলবাগ খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। খাল খনন, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান মেয়র। পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম নগরী গড়ে তোলা মূল লক্ষ্য। বর্ষা মৌসুমের আগে নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং স্থায়ী জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে বিশেষ খাল খনন অভিযানের চলমান থাকবে বলে জানান মেয়র। প্লাস্টিক, পলিথিন, কাউশিট আমরা ফেলবো না, আমরা শহরটাকে নোংরা করব না, শহরটাকে সুন্দর রাখবো এবং এই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এই খালগুলোকে, নালাগুলোকে ক্লিন রাখতে পারি, তাহলে আমরা শহরটাকে একটি সুন্দর জলাবদ্ধতা মুক্ত আমরা রাখতে পারবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমার শহরে যাতে জনগণ বৃষ্টির সময় যাতে জলের মধ্যে না থাকে। সীসা দূষণে মারাত্মক ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী। গবেষণা বলছে এই দূষণে বাড়ছে শিশুর জন্মগত ত্রুটি ও অটিজম, হৃদরোগ, কিডনি জটিলতা ও ক্যান্সারের বিপদের মুখে প্রাপ্তবয়স্করা। দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়, প্রিমেচিওর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে। 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। নীরবে শরীরে ঢুকছে বিষ, খেলনা, রং, প্রসাধনী, মশলা, ব্যাটারি পুনর্ব্যবহার কিংবা দূষিত পরিবেশ, সবখানেই মিলছে সীসার উপস্থিতি। মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে নানা ভোগ্যপণ্যের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শরীরে প্রবেশ করছে এই বিষাক্ত ধাতু। কমছে শিশুর মেধা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক, কিডনি ও স্নায়ুতন্ত্র। অথচ বেশিরভাগ মানুষই জানেন না দূষিত মাটি, পানি, বায়ুর মাধ্যমে শরীরে প্রবেশ করছে ভয়ঙ্কর ভারী ধাতু সীসা। শিল্পবর্জ্য, দূষিত সেচের পানি, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার সীসা দূষণের অন্যতম কারণ। এসব দূষণ কৃষি জমিতে জমা হয়ে খাদ্যচক্রের মাধ্যমে ফিরে আসছে মানুষের শরীরে।
বিশেষজ্ঞদের মতে শিশুর শরীরে সামান্য পরিমাণ সীসাও মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে। এতে কমে যায় আইকিউ, মনোযোগ ও শেখার ক্ষমতা। শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন অন্তঃসত্ত্বা নারীরাও। নারী গর্ভাবস্থার আগে বা গর্ভাবস্থার সময় যদি লেড এক্সপোজারের সম্মুখীন হয়, তার মিসক্যারেজ হওয়া বা স্টিল বার্থ, প্রিমেচিওর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে। সে জন্ম নেওয়ার পর নানান ধরনের আসলে ত্রুটি নিয়ে সে জন্ম হয়। 0 to 6 years old যারা, তাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। একটা শিশুর আসার ক্ষেত্রেও যেমন বাধা সৃষ্টি করছে এই সীসা এক্সপোজার, এবং আসার পরে সেই শিশুটাও যে একটা সুস্থ শিশু হয়ে জন্মাবে তারও কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, এটারও কারণ কিন্তু সীসা। বিশেষজ্ঞরা বলছেন, রক্তে সীসা কয়েক সপ্তাহ থাকলেও হাড় ও দাঁতে জমা থাকতে পারে কয়েক দশক পর্যন্ত। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, ক্যান্সার এবং কর্মক্ষমতা হ্রাসের ঝুঁকি বাড়ায়। বড়দের ক্ষেত্রে যেটা হয় যে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি, যেমন হাইপার টেনশন বা অন্যান্য যেসব হার্ট ডিজিজ আছে সেগুলো হতে পারে। শরীরে যে বোন আছে এবং দাঁত, এই দুইটা জায়গায় হচ্ছে যে এটা ডিপোজিট হয়, এবং ডিপোজিট যদি এখানে একবার হয়ে যায় এটা 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। এই জায়গা থেকে বের হয়ে আসা খুব মুশকিল যখন আপনার ওই জায়গাটাতে চলে যায়। সীসা দূষণ রোধে সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে চায় পরিবেশ অধিদপ্তর। পিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে সেটাকে বন্ধ করা। সীসা দূষণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর রক্ত পরীক্ষা বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। সীসা দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নীরবে বিষের মূল্য দিতে হবে পুরো জাতিকেই। ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্মের মেধা, স্বাস্থ্য এবং দেশের অর্থনীতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাস্থ্য খাতে কোনো অপরাধ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, 6 শিশুর মৃত্যুর দায় এড়াতে পারে না 8 দিন হাসপাতাল। লাইসেন্স বাতিল করে সরকার ভুল সিদ্ধান্ত নেয়নি। চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শাস্তি হিসেবে কেবল 8 দিন হাসপাতালের মগবাজার শাখার নিবন্ধন বাতিল করা হয়েছে। অন্য শাখার কার্যক্রম চলতে বাধা নেই বলেও জানান মন্ত্রী। 6টা বেবি এক জায়গায় কান্নাকাটি করতেছে, নার্সকে মায়েরা চিৎকার করে ডাকতেছে, আসে না। ডিউটিতে কোনো ডাক্তার নেই, হয় আছে একটা পোস্ট অপারেটিভ রুম। 6টা নিউবর্ন বেবি, কেউ আসলো না। 6টা বাচ্চা পরপর মারা গেল। And the authority did not visit that room. Can you imagine? From the ownership side, nobody visited the room. They didn't care. তাপপ্রবাহে বড় চ্যালেঞ্জ ওষুধের গুণগত মান ঠিক রাখা। গাইবান্ধায় একদিকে টিন শেড ফার্মেসি, অন্যদিকে অনেক দোকানেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি তাপমাত্রা পরিমাপের জন্য নেই কোনো থার্মোমিটারও। এমন পরিস্থিতিতে বাড়ছে কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি। প্রশাসন বলছে, বারবার তাগিদ দেওয়ার পরও টিন শেড ঘর থেকে ফার্মেসিগুলো সরানো যাচ্ছে না। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খরতাপে পুড়ছে প্রাণ প্রকৃতি। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ প্রায়, তখন সামনে এসেছে প্রাণ রক্ষাকারী ওষুধের গুণগত মান ঠিক রাখার চ্যালেঞ্জ। একদিকে টিন শেড ফার্মেসি, অন্যদিকে অনেক দোকানেই নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনকি তাপমাত্রা পরিমাপের জন্য নেই কোনো থার্মোমিটারও। অ্যান্টিবায়োটিক এই ওষুধটির গায়ে নির্দেশনা দেওয়া হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবার জন্য। একইভাবে নাপা বা এইসের মতো এই সিরাপগুলোর গায়ে নির্দেশনা দেওয়া হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এই ওষুধগুলো সংরক্ষণ করবার। কিন্তু শহরের বেশিরভাগ ফার্মেসিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে এই ওষুধগুলোর গুণগত মান কতটুকু নিশ্চিত করা যাবে, এমন প্রশ্নে বিভিন্ন দোহাই দিচ্ছেন ফার্মেসির মালিকরা। আমি যদি এই ঘরটা এসি লাগাই, আমাকে গ্লাস দিয়ে সামনে প্রুফ করতে হবে, তাহলে আমার দোকানে একটা কাস্টমারও ঢুকবে। প্রোটেকশন ঘরটার ছাড়া তো আর এগুলো হয় না। এখন তো মনে করো ব্যবসা বাণিজ্য হিসেবে আমরা এইভাবে করি। যতটা সম্ভব রোদ থেকে রক্ষা করা কিংবা সেই জায়গাগুলো একটু সুরক্ষা করা,
সেটা আমরা মেইনটেইন করতেছি। চিকিৎসকদের মতে তীব্র গরমে সঠিকভাবে সংরক্ষণ না করলে ওষুধের কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, তাই ওষুধ প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ কিছু মেডিসিন আছে, যেমন কিছু তরল ওষুধ আছে, তারপরে কিছু ইনসুলিন আছে, ভ্যাকসিন আছে, এইগুলোকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। যারা ফার্মেসি ওষুধের ব্যবসা করেন তাদের টেম্পারেচার মেনটেন করা অবশ্যই দরকার। ওষুধ প্রসারণ যে আছে তাদেরকে শক্ত হাতে এই জিনিসটা মেনটেন করা উচিত। তবে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের বিষয়ে ফার্মেসি মালিকদের বারবার সতর্ক করা হচ্ছে। যদি টিন থেকেও থাকে তারা যেন একটা সিলিং ব্যবহার করে তাপমাত্রা যেন নিয়ন্ত্রণ করে। তো আমরা এখনো চিঠি দেই নাই, তবে যদি আমরা নির্দেশনা পাই এই ধরনের যদি আরো কঠোর ব্যবস্থা নিতে হয় তাহলে আমরা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেব আর কি। ওষুধ প্রশাসনের তথ্য মতে গাইবান্ধায় নিবন্ধিত ফার্মেসির সংখ্যা 1715টি, যার বেশিরভাগই টিন শেড ঘরে পরিচালিত হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিএনপি সরকারের প্রথম বাজেটকে গণমুখে বলা হলেও আবারও বৈষম্যের শিকার রংপুর বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন শিল্পায়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, এমনকি তিস্তা মহাপরিকল্পনার মতো দীর্ঘদিনের দাবিতেও সুনির্দিষ্ট বরাদ্দ না থাকায় আরও পিছিয়ে পড়তে পারে উত্তরাঞ্চল। তবে কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে সরকারের কিছু উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দিনাজপুরের ধান লিচু, রংপুরের হাড়িভাঙা কিংবা লালমনিরহাট পঞ্চগড়ের সমতলের চা, আছে সবুজ অর্থনীতির অনেক সম্ভাবনা। দেশের কৃষি উৎপাদনের প্রায় 25% যোগানদাতা রংপুর অঞ্চল হলেও এবারও বাজেটে উপেক্ষিত উত্তরের জনপদ। শিক্ষার নগরী খ্যাত রংপুরের একমাত্র বিশ্ববিদ্যালয়েও মেলেনি বরাদ্দ। রংপুর যেহেতু কৃষি পণ্যের জন্য এবং কৃষির উৎপাদনের জন্য সবচেয়ে একটা বড় জায়গা, সেই জায়গাকে কিভাবে কৃষি বান্ধব এবং শিল্পায়নকে, কৃষিমুখী শিল্পায়ন এখানে ত্বরান্বিত করা যায়, সেই বিষয়টা সরকার অবশ্যই মাথায় রেখেছে। সেটা অবশ্যই আগামী দিনে সুফল এই রংপুর অঞ্চল থেকে সেটা সুফল পাবে আশা করি। এই বাজেট নিশ্চয়ই সংশোধিত আকারে পাস হওয়ার সুযোগ আছে, ফলে আমরা প্রত্যাশা করছি যে এবারের বাজেট যেন সংসদে আলোচনার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের ন্যায্যতার ভিত্তিতে যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হয়। বাজেটে নেই রংপুর সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোনো বরাদ্দ, এতে বৈষম্যের পুরনো অভিযোগ আবারও সামনে এসেছে। আপনি এখানকার শিল্প কলকারখানার ভিতর দিয়ে জনশক্তি তৈরি করবেন, তার জন্য টাকা পাননি। এখান থেকে লোকজন বিদেশে শ্রম সেল করবে, তার জন্য যাবে, তার জন্য কোনো প্রণোদনামূলক ব্যবস্থা রাখেন নাই। অর্থাৎ এ অর্থ বছরেও রংপুর অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের কোনো বিশেষ ব্যবস্থা এই বাজেটে প্রতিফলিত হয়নি। উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ সময়ের আকাঙ্ক্ষিত এবং বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের কথা বাজেটে বলা থাকলেও সুনির্দিষ্ট বরাদ্দের কথা বলা হয়নি। পদ্মা ব্যারেজ প্রকল্পে যেমন সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমাদের এখানে তিস্তার ক্ষেত্রে কিন্তু সেই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা এখন বলছি যে এটা সে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ধোঁয়াশা কেটে তুলতে গেলে, সংশয় কেটে তুলতে গেলে সরকারকে সুনির্দিষ্টভাবে তিস্তা মহাপরিকল্পনার বাজেটের কথা নির্দিষ্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক বৈষম্য কমাতে নিতে হবে দীর্ঘমেয়াদী বাস্তবমুখী পরিকল্পনা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পটুয়াখালীর গলাচিপায় পানি স্রোতে ভেঙে গেছে সড়ক, তলিয়ে আছে বাকি অংশ। যোগাযোগ বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী। এদিকে বাঁধ ভেঙে ভেসে যাচ্ছে মাছের ক্ষের, নষ্ট হচ্ছে ফসল। বাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে ঢুকছে পানি, এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। 2 মাস আগে পটুয়াখালীর গলাচিপার বকুলবাড়িয়ায় রাস্তার উপর একটি ট্রলি আটকে পড়ায় ভার সইতে না পেরে ভেঙে যায় রাস্তাটি। সংস্কার না করায় ভাঙা অংশ দিয়ে দিনে 2 বার জোয়ারের পানিতে তলিয়ে যায় এলাকা। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। 3 দিন আগে একই ইউনিয়নের ছনখোলায় কালু হাওলাদারের বাঁধ ভেঙে পানিতে ডুবে যায় ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ, যান চলাচলও বন্ধ। দ্রুত সমস্যার সমাধান চান এলাকাবাসী। কাছাকাছির লোক আমরা যারা আছি, বাড়িঘর তলাই গেছে, মরিচ, বাদাম এসবে আমরা
উঠাইতে পারি না, আমাদের এটা রাস্তা ভেঙে এটা তলিয়ে গেছে। এই জায়গা দিয়ে এখন কোনো জায়গায় যাওয়া যায় না এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও খুব ভোগে আছে। যদি সরকার বেঁধে না দেয় তাহলে আমাদের এই এলাকার অন্তত 5,000 লোকের অনেক ক্ষতি হয়ে যাবে। এর আগে 2025 সালের আগস্টে রাস্তা কেটে পানি অপসারণ করেন ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা। পরে ইউনিয়ন পরিষদ থেকে সড়ক মেরামতে বরাদ্দ দেওয়া হয়। সময় সংবাদ, পটুয়াখালী। ভোলায় মেঘনা নদীর ভাঙন রক্ষায় ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কর্মসূচিতে অংশ নেয় শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বাসিন্দারা। পরে তারা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বাধা উপেক্ষা করে অফিসের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। এ সময় আগামী 2 মাসের মধ্যে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি জানান তারা। পরে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। গাইবান্ধার বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত 1 মাসের অব্যাহত ভাঙনে সুন্দরগঞ্জে বিলীন 15টি পরিবারের বসত ভিটা। আতঙ্কে বহু মানুষ। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় গেল কয়েকদিন ধরে সবগুলো নদ নদীর পানি বাড়ছে, আবার কখনো কমছে। এতে তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালীরখামার এলাকার বাসিন্দা রহিমা বেগম 4 দফা ভাঙনে ভিটামাটি হারিয়ে আশ্রয় নেন পাশের শখের বাজার এলাকায়। কিন্তু আবারও কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয় বসত ভিটার অর্ধেক। সব হারিয়ে এখন নিঃস্ব তার পরিবার। 7বার ভাঙিয়ে তাতে আমার থাকার এতে জায়গা নাই, আর খামো কি এতগুলো ছাওয়া নিয়ে আমার খুব কষ্ট হয়ে গেছে। রহিমা বেগমের মতো একই অবস্থা কালীরখামার এলাকার অর্ধশতাধিক পরিবারের। 1 মাসের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে প্রায় 15টি পরিবারের বসত ভিটা। হুমকির মুখে পড়েছে প্রায় 1.5 কিলোমিটার এলাকার স্কুল, মসজিদ সহ শতাধিক পরিবারের বসত ভিটা ও জমি। বাড়ি একদম নিঃস্ব হয়ে গেছে, ভাঙিয়ে সিঁড়িবিড়ি হয়ে গেছে, পানের বড় বড় শোক শেষ। আমাদের থাকার কোনো স্থান নেই, ঘর বাড়ি সব ভাঙি গেছে। বাড়ার সময় থেকে প্রায় 20টা ঘরের মতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা সহ ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প দাখিলের জন্য প্রকল্পটা তৈরি হচ্ছে। এর মধ্যে প্রকল্পটা একটা সভা হয়ে গেছে, কিছু অবজারভেশন দিয়েছে, আবার সেগুলোর প্রেক্ষিতে সেটাকে আবার পুনর্গঠন করে আবার দাখিল করা হবে। প্রায় 1 মাস ধরে জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও করতোয়া নদীর অন্তত 20টি এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। অবশেষে থামছে যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি সইয়ের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন ট্রাম্প। বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। 4 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সই হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক সইয়ের মধ্য দিয়ে শুরু হবে 60 দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবায়ন পর্ব। ট্রাম্প, জেডি ভ্যান্স ও ইরানি স্পিকার গালিবাফের এই সমঝোতায় বৈশ্বিক বাজারে তেলের দাম কমলেও স্থায়ী শান্তি নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রায় 90% সদস্য এই সমঝোতাকে সম্মানজনক দলিল হিসেবে সমর্থন দিয়েছে। ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, নতুন চুক্তির ফলে ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, থাকবে কঠোর নজরদারি। চুক্তির খবরে শেয়ার বাজার চাঙ্গা হলেও হরমুজ নিয়ে বিভ্রান্তি রয়েছে। কিছু জাহাজ চলাচল শুরু হলেও নিরাপত্তা ও জ্যামিং এর কারণে অনেকেই ট্র্যাকার বন্ধ করে রেখেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো। 19 জুন পর্যন্ত নৌ অবরোধ ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চলবে বলেও জানা গেছে। হরমুজ প্রণালী 60 দিনের জন্য টোল মুক্ত রাখতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে। চুক্তিতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ইসরায়েলের ওপর। গাজা, সিরিয়া ও লেবাননে অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তির দিনই দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। নতুন হিজরি বছরের সূচনায় পবিত্র কাবায়
পরানো হয়েছে নতুন কিসওয়া। মাসব্যাপী প্রস্তুতি শেষে ঐতিহ্যবাহী এই ধর্মীয় আচার সম্পন্ন হয় মসজিদুল হারামে। পবিত্র কাবার নতুন সাজ মুসলিম উম্মার কাছে নবজাগরণ ও পবিত্রতার এক বিশেষ বার্তা বহন করে। আরবি নববর্ষ 1448 হিজরির সূচনা হলো এক মহিমান্বিত হৃদয়স্পর্শী আয়োজনের মধ্য দিয়ে। নতুন বছরের প্রথম প্রহরে পবিত্র কাবায় পরানো হয় নতুন কিসওয়া। মসজিদুল হারামে নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয় এই ঐতিহ্যবাহী পরিবর্তন প্রক্রিয়া। কয়েক মাসের প্রস্তুতি শেষে পুরনো কিসওয়া সরিয়ে ধাপে ধাপে স্থাপন করা হয় নতুন আবরণ। পুরো আয়োজনটি পরিচালিত হয় বিশেষায়িত কারিগরি ও প্রকৌশল দলের তত্ত্বাবধানে। প্রতিস্থাপনের সময় পুরনো কিসওয়ার স্বর্ণখচিত অংশগুলো আলাদা করে সরিয়ে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট ক্রম অনুসরণ করে কাবার চারদিকে নতুন কিসওয়া স্থাপন করা হয়, যাতে প্রতিটি অংশ নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে। একই সঙ্গে বসানো হয় কাবার দরজার পর্দা ও বিশেষ অলঙ্করণ বেল্ট, যা এই কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে তৈরি হয় এই কিসওয়া, যেখানে বিশুদ্ধ প্রাকৃতিক রেশমের কাপড়ে স্বর্ণ ও রৌপ্য প্রলেপিত সুতা দিয়ে সূচিকর্ম করা হয়। এতে কোরআনের আয়াত ও ইসলামী নকশা অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়। প্রতিটি অংশ স্থাপনের আগে করা হয় কঠোর মান যাচাই ও পরিদর্শন। এই সূক্ষ্ম কারিগরি দক্ষতা কিসওয়াকে বিশ্বে অনন্য মর্যাদা দিয়েছে। এই পরিবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ইসলামী ঐতিহ্য, শিল্পকলা ও ধর্মীয় আবেগের এক গভীর প্রতীক। নতুন কিসওয়ায় সজ্জিত পবিত্র কাবা আবারও মুসলিম বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে নতুন বছরের সূচনা করেছে। মুহররমের প্রথম দিন থেকেই এই নতুন আবরণে উন্মোচিত হলো এক নতুন অধ্যায়ের। রাহানুল রানা, সময় সংবাদ। 2002 আসরের মতো সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্রান্স। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া স্কোয়াডে ভরসা রাখছে ফরাসিরা। এমবাপ্পে, দেমবেলেদের হাতে ধরে জয় দিয়ে মিশন শুরু হবে, এমনটাই প্রত্যাশা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সমর্থকদের। ফ্রান্স থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। 2002 বিশ্বকাপে ফ্রান্স দলকে হারিয়ে চমকে দেওয়া সেই সেনেগালের সাথে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপে হট ফেভারিটের শীর্ষে থাকা ফ্রান্স। মাইকেল অলিস থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে কিংবা উসমান দেম্বেলের মতো ফুটবলাররা রয়েছেন এবারের ফ্রান্স বিশ্বকাপ স্কোয়াডে। তবে গতিদানব হিসেবে পরিচিত কিলিয়ান এমবাপ্পে যদি তার সেরাটা দিতে পারেন, তবে ফ্রান্সের পক্ষেই ফলাফল আসার সম্ভাবনা বেশি বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। যেখানে এমবাপ্পের মতো ভালো প্লেয়ার আছে ফ্রান্সে, সেখানে আমাদের ট্রফি ফ্রান্সেই থাকবে। আমি আশা করি যে ফ্রান্স দল তাদের বেস্টটাই দিবে। তবে সেনেগালও একেবারে ছেড়ে দেবার পাত্র নয়। আফ্রিকার শক্তিশালী এই ফুটবল দলেও রয়েছেন বেশ কয়েকজন সেরা ফুটবলার, যারা যে কোনো সময় খেলার ফলাফল বদলে দিতে সক্ষম। তরুণ তুর্কি মাইকেল অলিস এবং উসমান দেম্বেলের মতন অভিজ্ঞ প্লেয়ার আছে। জিততে হলে সেনেগালের সাথে ভালো খেলতে হবে। আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল কি আবারও চমকে দিয়ে এবারের মিশন শুরু করবে, নাকি দেশমের শীর্ষ বাহিনী জয় দিয়ে তাদের এবারের বিশ্বকাপের অভিযান শুরু করবে, তা দেখার জন্য ফ্রান্স সেনেগালের ম্যাচের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। রাত পোহালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের খেলা ঘিরে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলকে শুভকামনা জানাতে রাজধানীর শাহবাগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেল গড়াতেই শাহবাগে জড়ো হতে থাকেন শত শত সমর্থক। কারো হাতে আকাশি সাদা পতাকা, কারো গায়ে প্রিয় খেলোয়াড়ের জার্সি। ঢাকঢোল, ভুবুজেলা আর গানে গানে মুখর পুরো এলাকা। যেন ম্যাচ শুরুর আগেই উৎসবের আমেজে মেতে উঠেন আর্জেন্টিনার ভক্তরা। বিকেল 5টায় শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান এবং সমর্থকদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন। যেই জয় লাভ করুক না কেন, সবাই ঢাকার দর্শকরা শান্তিপূর্ণভাবে জয় পরাজয়কে
মেনে নিয়ে তারা সেলিব্রেট করবেন, আমি এটা আশা করি। শাহবাগ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন আরো অনেক সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় এক হয়ে যান সবাই। আমরা যে হারবো এটা মাথায় নাই, কারণ আমরা হারবো কেন? আমাদের যে প্লেয়ার আছে ইনশাল্লাহ আমরা জিতবো। 100% নিশ্চিত যে ইনশাআল্লাহ এবার আমরাই জিতবো, আমরাই কাপ নেব। সবার একত্রে মিলন মেলা, এটা খুবই ভালো লাগতেছে। বুধবার সকাল 7টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে 3বারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে সে প্রত্যাশার প্রতিফলন দেখা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। আলজেরিয়া বধে 3টি ভিন্ন ফরমেশনে খেলার কৌশল সাজিয়েছে আর্জেন্টিনা। প্রতিটি ফরমেশনেই দেখা যেতে পারে ভিন্ন স্কোয়াড। প্রতিপক্ষের শক্তিমত্তা প্রাধান্য দিয়ে একাদশ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্কোয়াড কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের কানসাস থেকে বিশ্লেষণ করেছেন SM ইকবাল। লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, তিনি দল নির্বাচন করেন প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তখনও এই মাস্টার মাইন্ডে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই বিষয়গুলো। আর্জেন্টিনার সবশেষ অনুশীলন আর লিওনেল স্ক্যালোনির যেই ক্যারেক্টার, সেটি যাচাই করে অন্তত ধারণা পাওয়া যায় কমপক্ষে 3টি ফরমেশন নিয়ে ভাবছেন এই মাস্টারমাইন্ড। ফরমেশন যদি 4-4-2 হয়, অর্থাৎ এই ফরমেশনটা মোটামুটি আর্জেন্টিনার প্রিয় ফরমেশন। এই ফরমেশনে যদি লিওনেল স্ক্যালোনি দল সাজান, তাহলে তিনি সেন্টার ব্যাকে খেলাবেন 2জন ডিফেন্ডার। সেই 2জন ডিফেন্ডারদের একজন হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং অপরটি হচ্ছেন নিকোলাস ওতামেন্ডি। আর রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গনসালো মন্তিয়াল, আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ফাকুন্দো মেডিনাকে। এবার যদি মিডফিল্ড পজিশনে আসি, এই মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার মোটামুটি 3জন ফুটবলার অটো চয়েস। একজন হচ্ছেন ম্যাকালিস্টার, আরেকজন হচ্ছেন এনজো ফার্নান্দেস, আরেকজন হচ্ছেন রদ্রিগো ডে পল। তাদের সঙ্গে দেখা যেতে পারে থিয়াগো আলামাদাকে। আর আক্রমণ ভাগে যথারীতি লিওনেল মেসির সঙ্গে যুক্ত হতে পারেন লাউতারো মার্টিনেজ, তবে সম্ভাবনা রয়েছে হুলিয়ান আলভারেজেরও ঢুকে পড়ার। এবার যাই, আর্জেন্টিনা যদি 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজায়, তাহলে কেমন হবে এই দলটা? সেক্ষেত্রে আমরা রক্ষণ ভাগে প্রথমে যে 4 জনের কথা বলেছি, সেই 4 জনই সেখানে থাকবেন, তবে মিডফিল্ড পজিশনে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য কাটা পড়তে পারেন থিয়াগো আলামাদা। আক্রমণ ভাগে ইনক্লুশন হবে লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজের সঙ্গে নিকো গঞ্জালেসের। সেই ক্ষেত্রে শুরুর একাদশে যদি হুলিয়ান আলভারেজ ঢুকে যান, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। লিওনেল স্ক্যালোনি কিন্তু 3-5-2 এই ফরমেশনেও স্কোয়াড সাজাতে পারেন। 2জন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি এবং একসঙ্গে হচ্ছে কুতি রোমেরো অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো, তাদের সঙ্গে ঢুকে পড়তে পারেন লিসান্দ্রো মার্টিনেজ। আর মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে তিনি এনজো ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডে পলের সঙ্গে একপাশে যুক্ত করতে পারেন উইলিয়ানো সিমিওনোকে, এবং একই সঙ্গে যুক্ত হতে পারেন নিকো গঞ্জালেস। আর ফরওয়ার্ড লাইনে যথারীতি থাকবেন লিওনেল মেসি। হুলিয়ান আলভারেজ যুক্ত হচ্ছেন নাকি লাউতারো মার্টিনেজ যুক্ত হচ্ছেন, সেটা নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। সেই বিষয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস থেকে SM ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের অলিগলি। 1000 মাইল দূরের কোনো দেশের পতাকা, জার্সি আর জয় পরাজয়ের আবেগ মিশে যায় জীবনের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে আর্জেন্টিনার সমর্থকরা তৈরি করেছেন উপমহাদেশের সবচেয়ে বড় জার্সি। 35 ফুট বাই 25 ফুটের জার্সিটি এখন শুধু এক টুকরো কাপড় নয়, হয়ে উঠেছে কোটি ভক্তের ভালোবাসার প্রতীক। মিরপুরের ইব্রাহিমপুর, ব্যস্ত সড়কের ওপর চোখে পড়বে আকাশি সাদা ডোরাকাটা এক বিশাল জার্সি। দৈর্ঘ্যে 35 ফুট, প্রস্থে 25 ফুটের এ জার্সিটি যেন আকাশ ছুঁতে যাওয়ার এক স্বপ্ন। এলাকাবাসীর দাবি, দক্ষিণ এশিয়ায় নেই এর চেয়ে বড় আর্জেন্টিনার জার্সি। বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা ভক্তদের এই আয়োজন এখন পথচারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ থেমে থেমে দেখছেন প্রিয় দলের প্রতি ভালোবাসার এই ব্যতিক্রমী বহিঃপ্রকাশ। আমার দেখা সবচেয়ে বিগেস্ট লার্জেস্ট জার্সি আর কি আর্জেন্টিনার। খুব ভালো লাগছে, এই জন্য বাচ্চাদের নিয়ে বের হয়েছে দেখানোর জন্য। এই এলাকায় প্রত্যেকবারই হচ্ছে আপনার আর্জেন্টিনার পতাকা টাকায় সবাই বড় ভাইরা মিলে এবারকেও টাঙ্গাইছে, এবারকেও আমরা আর্জেন্টিনায় জিতবো।
দেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার গল্প নতুন নয়। 2022-এর বিশ্বকাপ জয়ের পর সেই উন্মাদনার পালে লেগেছে নতুন হাওয়া। বিশ্বমঞ্চে নিজেদের প্রিয় দলকে ঘিরে স্বপ্ন দেখছেন সমর্থকরা। প্রত্যাশা সবারই থাকে যে সবাই তার দলের প্রতি প্রত্যাশা থাকে যে তার দল কাপ নিবে। তা আমাদের এরকম একটা প্রত্যাশা যে আমরা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবো, যেহেতু শোনা যাচ্ছে যে এটা মেসির শেষ বিশ্বকাপ। 26-এর যে ওয়ার্ল্ড কাপ আমাদের স্টার ইনশাআল্লাহ নেক্সটে আমরা দেখতে পাবো যেন 4 স্টার থাকে, অবশ্যই এটাই আশা করবো। আমরা এবারও চাবো যে মেসি একটা ভালো পর্যায়ে যাক। আগেরবার যেহেতু আমরা ফাইনালিস্ট ছিলাম সেহেতু এবার আমাদের প্রত্যাশাটা অনেক হাই, সেজন্য আমাদের এলাকা ওইভাবে সাজানো হয়েছে। আমরা চাবো যে মেসি কাপ নেবে। কাপ কে নেবে? জার্সিটি নির্মাণের সঙ্গে সম্পৃক্তরা জানান, প্রতি বিশ্বকাপেই প্রিয় দলের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করেন তারা। তারই ধারাবাহিকতায় এবারে উপমহাদেশের সবচেয়ে বড় জার্সি তৈরি করেছেন তারা। আমরা যেহেতু আর্জেন্টিনার পাগলা ভক্ত, লিওনেল মেসির পাগলা ভক্ত, আমাদের একেবারেই প্রত্যাশাটা আকাশচুম্বী। আমরা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জার্সিটি এবার আমাদের এলাকায় টাঙিয়েছি। আমরা প্রতি বছর প্রতি বিশ্বকাপেই আমরা এই ধরনের বিভিন্ন আয়োজন করে থাকি। শৈল্পিক ফুটবল উপহার দিয়ে নান্দনিকতার ধারা বজায় রাখবে আলবেসিলেস্তেরা, এমনটাই প্রত্যাশা ভক্তদের। ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি আবেগ, এটি শিল্প। যেই শিল্প ব্যর্থ করে দেয় পৃথিবীর সকল রাষ্ট্রের সীমানা, ভৌগোলিক দূরত্বকে মুছে দিয়ে এক করে ফেলে গোটা পৃথিবীর মানুষকে। দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রতি ভক্তদের যে ভালোবাসা, তাদের প্রত্যাশা আরও একবার লিওনেল মেসি হাত মেলাবেন স্বর্গের সঙ্গে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে বাংলাদেশ। প্রিয় দল আর্জেন্টিনার বুধবারের ম্যাচ ঘিরে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও র্যালি করেছেন দলটির ভক্তরা। জার্সি পরে হাতে পতাকা নিয়ে নিচে গিয়ে মেতে ওঠেন তারা। বিশ্বের প্রতিটি দেশের মতো বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে বাংলাদেশও। পছন্দের দল নিয়ে প্রতিনিয়ত মাতামাতি ভক্তদের। অভিনব সব উপায়ে ভালোবাসা প্রকাশ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে বের হওয়া র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা গায়ে জার্সি পরে হাতে পতাকা ও পিকআপ ভ্যানে মাইক বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে লক্ষ্মীপুরও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি সমর্থন জানিয়ে জেলা শহরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। আর্জেন্টিনা দলের জার্সি পরে তারকা ফুটবলার মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেন। আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা করল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও শিশু কিশোর সহ শিক্ষার্থীরাও। ঢাকঢোল বাদ্য বাজনা বাজিয়ে নওগাঁয় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার সমর্থনে র্যালি বের হয়। 360 ফিট দৈর্ঘ্যের পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন ভক্তরা। উৎসবের আমেজ বিরাজ করছে ফেনীতেও। আর্জেন্টিনা সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ফ্যানবেজ ফেনীর আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলটির হাজার সমর্থক অংশ নেন। এদিকে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। 2000 ফুট আর্জেন্টিনার পতাকা নিয়ে 6 শতাধিক সমর্থক এতে অংশ নেন। এছাড়া মোটরসাইকেল, নীল সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে যানবাহনের বহর নিয়ে নীলফামারীর সৈয়দপুরে শোভাযাত্রা করেন মেসি ভক্তরা। ওমর ফারুক, সময় সংবাদ। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা ব্রাজিলের জন্য এলো আরও বড় দুঃসংবাদ। গ্রুপ পর্ব থেকে পুরোপুরি ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন দলের পোস্টার বয় নেইমার। 34 বছর বয়সী এই ফরোয়ার্ডের কাফ ইনজুরির অবস্থা এখন আশাব্যঞ্জক নয়। ইএসপিএনে খবর, সতীর্থদের সঙ্গে জিম করলেও অনুশীলনে এখনও নামা হয়নি নেইমারের। হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে অ্যানচেলত্তি বাহিনী।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের ডাগ আউটে ছিলেন ঠিকই, কিন্তু পরনে ছিল না অফিসিয়াল কিট। সান্তোসের হয়ে খেলার সময় গত মে মাসে যে কাফ ইনজুরিতে পড়েছিলেন তা থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি নেইমার জুনিয়র। নিউ ইয়র্কের ট্রেনিং সেন্টারে যখন সতীর্থরা ঘাম ঝরাচ্ছেন, নেইমার তখন ব্যস্ত নতুন করে মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে। গ্রেড 2 মাসল ইনজুরি তাকে এতটাই ভোগাচ্ছে যে হাইতি কিংবা স্কটল্যান্ড গ্রুপ সির কোনো ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা দেখছেন না চিকিৎসকরা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের দাবি, নকআউট পর্বের আগে শতভাগ ফিট নেইমারকে পাওয়া প্রায় অসম্ভব। ব্রাজিল ফুটবলে নেইমারের উপস্থিতি স্রেফ একজন ফুটবলারের চেয়েও অনেক বেশি। 34 বছর বয়সে এসেও তিনি এই দলের নিউক্লিয়াস। মাঠে তার ড্রিবলিং, অবিশ্বাস্য স্কিল আর প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা অনবদ্য। মাঠের বাইরে ড্রেসিং রুমে তার অভিজ্ঞতা জুনিয়রদের জন্য অনুসরণীয়। ভিনিসিয়াস, রাফিনিয়াদের মতো তরুণদের আগলে রাখার পাশাপাশি গ্রুপ পর্বের এই কঠিন সময়ে তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই বড্ড বেশি প্রয়োজন ছিল। যদিও এখনই আশা ছাড়ছে না ব্রাজিল ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহে নেইমার মূল দলের সঙ্গে যোগ দেবে বলে আশা অ্যানচেলোত্তির, জানিয়েছে ESPN। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর হাইতির বিপক্ষে জয় এখন খুব প্রয়োজন ব্রাজিলের। তবে প্রশ্ন হচ্ছে, নেইমারহীন সাম্বা ম্যাজিক কতটা কার্যকর হবে, আর নকআউট পর্বের আগেই তারকা ফরওয়ার্ড কত দ্রুত ফিট হয়ে উঠবেন তার উপর যে নির্ভর করছে হেক্সা মিশনের ভাগ্যটাও। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলজেরিয়া পরীক্ষা দিয়ে সকালে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি মার্টিনেজ, দেশের সমর্থকদের উন্মাদনা। কিছুক্ষণ পর মাঠে নামছে ফেভারিট ফ্রান্স। নানা সীমাবদ্ধতার মধ্যেই জনপ্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। মিথ্যা খবর প্রচার রুখতে চলছে আইনি ভিত্তি তৈরির কাজ। এবং লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার। অভিযুক্তকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত 30। নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত 1। এই ছিল রাত 11টার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।